অভিজাত পরিবারের মেয়ে, অভিজাত পরিবারের বধূ রসিকা জৈন আগরওয়াল, তার মৃত্যু, এই মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ। যেদিন এফআইআর হয়েছে, যেদিন অভিযোগ পুলিশের খাতায় গেছে, তারপর থেকে পুলিশ তৎপর হয়নি, এমনটাই অভিযোগ পরিবারের। আর এতদিন পরে এই তৎপরতা পুলিশের, আজ লালবাজারের তরফ থেকে দুই পরিবারের কাছেই যাওয়া হয়, অর্থাৎ রসিকার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি, দু জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই দেরি কেন? এই সময় যেদিন এই ঘটনা ঘটেছে, যেদিন অভিযোগ নথিভুক্ত হয়েছে, আর আজ এতটা গ্যাপে কি কি হতে পারে? যদি অপরাধ কেউ করে থাকে বা কেউ যদি অপরাধী হন, তাহলে তাদের কাছে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়? পুলিশ এর মধ্যে সেই সমস্ত নথি, সেই সমস্ত প্রমাণ কি খুঁজে পেতে পারে, যার মাধ্যমে যে অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে, সেই অভিযোগটা আদালতের সামনে প্রমাণ, নথি সমস্ত কিছু দিয়ে একত্র করতে পারে তদন্তকারীরা? এগুলো আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব, কারণ আজ দুপুর থেকে আমরা সেই মৃত্যু রহস্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যে রসিকা জৈন আগরওয়াল, যার মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে গিয়ে। অন্তত প্রাথমিক যে রিপোর্ট ময়না তদন্তের, তাতে সেটা লেখা হয়েছে যে উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছেন। আদপে কি হয়েছে? কেউ কি তাকে ধাক্কা মেরেছেন, নাকি নিজের মৃত্যু এইভাবে হয়েছে বলে যেটা অভিযোগ করা হচ্ছে বা দাবি করা হচ্ছে তার শ্বশুরবাড়ির তরফ থেকে, যে আত্মঘাতী হয়েছেন? এই প্রশ্নগুলোই উঠছে দিনভর। আমরা এগুলোই জানার চেষ্টা করব যে কি কি জায়গা তৈরি হচ্ছে, কারণ ব্যবসায়ী পরিবারের মেয়ের রহস্য মৃত্যু। আর এই ব্যবসায়ী পরিবার রসিকা আগরওয়াল জৈন আলিপুরের রাজা সন্তোষ রোডের নামকরা ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি, আর বধূও। 2019-এ দেখাশোনা করে রসিকা, অর্থাৎ মেধাবী ছাত্রী রসিকা, তার বিয়ে ঠিক হয় আলিপুরেই ডিএল খান রোডের সম্পন্ন ব্যবসায়ী পরিবারের ছেলে কুশল আগরওয়ালের সঙ্গে। 2020-তে ঘটা করে বিয়ে হয়, 1 বছর পরে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানও হয়, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ছন্দপতন। শ্বশুরবাড়ির টেরেস থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় রসিকার। এটা আত্মহত্যা? এটা কি দুর্ঘটনা, নাকি কেউ ধাক্কা দিয়ে তাকে খুন করেছে পরিকল্পনা করে? এই উত্তরই হাতড়াচ্ছে রসিকার পরিবার। প্রভাব খাটিয়ে ঘটনা ধামা চাপা দেওয়ার একটা অভিযোগ করা হচ্ছে। রসিকার মৃত্যুর পরতে পরতে তাই রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা এই রহস্য কতটা ঘনীভূত হয়েছে আর কেন এই রহস্য এতটা ঘনীভূত হচ্ছে, সেটাই একটু পরতে পরতে খোলারও চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, বিক্রম ঘোষ এবং পিয়ালি মিত্র। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, মাফ করবেন বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, সকাল থেকেই তুমি ছিলে আলিপুরে সেই বাড়িতে, যেখানে তদন্তকারীরা দীর্ঘ প্রায় 14 থেকে 15 দিন পরে গেছেন তদন্ত করতে। আজকে তারা কি কি খতিয়ে দেখলেন, তারা কোন কোন বিষয়গুলোকে জিজ্ঞাসাবাদের তালিকায় রেখেছিলেন? দেখো, সবার আগে তোমাকে যে বিষয়টা বলবো, তুমি যে ছন্দপতনের কথা বলছিলে, সেই ছন্দপতন কবে থেকে শুরু হয় তোমাকে জানিয়ে রাখবো যে 2020 সালের ফেব্রুয়ারি মাসে দুজনের বিয়ে হয়, অর্থাৎ রসিকা জৈন এবং কুশল আগরওয়ালের। এবং তারপরেই যখন লকডাউন শুরু হয়, তারপর থেকে কিন্তু ছন্দপতনের সূত্রপাত। কারণ আমরা যেটা জানতে পারছি পরিবারের তরফ থেকে বা পুলিশ তদন্ত করতে গিয়ে যেটা জানতে পারছে, যে লকডাউন হওয়ার পর কিন্তু এই কুশল আগরওয়াল সে একেবারেই বাড়িতেই থাকতো, বাড়ি ছেড়ে বেরোতো না। এবং তারপরেই কিন্তু রসিকা জানতে পারে কুশলের ড্রাগ অ্যাডিকশনের বিষয়, এবং সেক্ষেত্রেই যেটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জানতে পারছি যে এই ড্রাগ অ্যাডিকশনের বিষয় জানার পরে কিন্তু রসিকা সে প্রতিবাদ করে, সে বাধা দেয়, এবং তার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়, এবং সেই মানসিক এবং শারীরিক নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে, এমনটা তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে কিভাবে মৃত্যু হলো রসিকা জৈন। এই মুহূর্তে একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি। শুক্রবার 294 আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শুক্রবার তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। 294টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর 294 আসনের প্রার্থীর নাম শুক্রবার ঘোষণা করা হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই খবর। এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন দা,
আজকেই এই মাত্র ব্রেক হলো খবরটা যে 294টা আসনেই তৃণমূল কংগ্রেস আগামী শুক্রবার 5ই মার্চ পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করবে। গত কয়েকদিন ধরেই বারংবার শোনা যাচ্ছিল আজ অথবা কাল অথবা আজ অথবা কাল এই বলে চলছিল যে ঘোষণা যে কোনো মুহূর্তে হতে পারে, তবু প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছিল না। খেয়াল করতে হবে এর আগে দু একটা নির্বাচন আমরা দেখেছি যে দিন যে তারিখে নির্বাচন কমিশন ডেট অ্যানাউন্স করেছেন সেই তারিখেই তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবারে প্রার্থী তালিকা ঘোষণা করতে কেন দেরি হচ্ছে তা নিয়ে নানান জল্পনা চলছিল। সে জল্পনার মধ্যে একটা পার্ট এটা ছিল, তাহলে কি তৃণমূল কংগ্রেস এই ভয় পাচ্ছে যে একটা অংশের প্রার্থী তারা হয়তো যদি টিকিট না পান তাহলে বিজেপিতে তারা ডিফেক্ট করতে পারেন, সেটা ভাবছিলেন। আরেকটা অংশ ভাবছিলেন যে এটা কেন করা যাচ্ছে না, কিন্তু তারই মধ্যে আজকে ঘোষণা করে দেওয়া হলো 5ই মার্চ শুক্রবার 294টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আজকেই অঞ্জনদা, এরই সঙ্গে এতদিন ধরে যে আশঙ্কাগুলো করা হচ্ছিল যে কি কি কারণে প্রার্থী তালিকা প্রকাশ করতে তৃণমূল কংগ্রেসের দেরি হচ্ছে, যেটা অন্তত বিগত নির্বাচনগুলোতে দেখা যায়নি, তো সেক্ষেত্রে এই 294 আসন এবারে ফাইট করছে একা তৃণমূল কংগ্রেস, কিরকম হতে পারে এবং 294টা নাম একেবারে দলীয় স্তর থেকেই কি উঠে আসবে নাকি তারকা চমক, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, জল্পনা হচ্ছিল? এর আগে এই প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য আমরা সবাই জানি যে প্রশান্ত কিশোর তার পরামর্শ তৃণমূল কংগ্রেস গত বেশ কিছুদিন ধরে নিচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং সরকার পরিচালনার ক্ষেত্রে এবং দল পরিচালনার ক্ষেত্রে এবং ক্যান্ডিডেট লিস্ট ঠিক করার ক্ষেত্রে প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম তারা ফুল কোঅর্ডিনেশন থেকে গত বেশ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে আসছেন। ফলে প্রার্থী তালিকাতেও মহিলা সংখ্যা বাড়িয়ে এই রাজ্যের প্রায় 50% মহিলার কাছে একটা বড় বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস মহিলাদের উন্নয়ন, মহিলাদের কর্মসূচির ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে। 1, 2 সেলিব্রিটি যারা, তাদের একটা বড় অংশকে নিঃসন্দেহে প্রার্থী করা হবে। এর বাইরে মুখ্যত যেটা আছে সেটা হচ্ছে একটা বড় অংশের বিধায়ক যারা রয়েছেন তারা কিন্তু বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এবারের প্রার্থী তালিকা ঠিক করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্তর্মহলের খবর, সেটা হচ্ছে কিছু লোক তারা বিজেপির হয়ে কাজ করছে কিনা তা নিয়ে সংশয় চলতেই থাকছিল। সেটা নিয়ে দীর্ঘ বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে প্রশান্ত কিশোরের টিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম তারা বারংবার খোঁজ খবর নিচ্ছেন এবং তারপরে ফাইনালি এই লিস্টটা তৈরি করেছে। অঞ্জনদা, এতটা দেরি হয়েছে এবং দল বদলও চলছে, গতকালও দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একজন, দলে যোগদান হয়েছে বিজেপির তৃণমূলের এক বিধায়কের। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা আশঙ্কা যে কে দলে থাকবে না, এটা কি একটা কোথাও কারণ করা হচ্ছিল যে হয়তো সেই জন্যই সতর্ক তৃণমূল, কিন্তু 294টা একেবারে সমস্ত কোনো ফেজের জন্য অপেক্ষা নয়, এটা কতটা বিরোধী পক্ষে যারা তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি তাদের কাছে কতটা কি বার্তা যেতে পারে? আমাদের সঙ্গে ছিলেন এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনাদের আমরা জানাচ্ছি তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার। 294টি আসনেই প্রার্থী ঘোষণা করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রসিকার মৃত্যু রহস্য এই আলোচনা আমরা করছিলাম। বিক্রম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং তার সঙ্গে রয়েছেন পিয়ালি। পিয়ালির কাছেও যাব। পিয়ালি, একটু বাবা মার বক্তব্য জানতে চাইবো, কারণ আজকে গিয়েছিলেন তদন্তকারীরা, তাদের সঙ্গে কথা বলেছেন, কি হলো? একদমই দেখো, সরাসরি अत्री शिकार मायर साथे कथा बोलबो। आज पुलिस यहाँ पर आए थे, अभी आप लोग क्या चाह रहे हैं? बार बार आप लोग जस्टिस का डिमांड तो कर ही रहे हैं, पुलिस भी आया था, अभी आपका क्या कहना है? मैं कुशल से एक संदेश देना चाहती हूँ। उसको मैंने शादी करके अपनी बेटी को सौंपी। माता पिता एक
आश्वासन दे करके लेके गए, नहीं हम आपके बच्चे को प्यार से रखेंगे, सब कुछ उसके लिए करेंगे। तो आज 15वां दिन है, न कुशल आया मेरे सामने, न उनके माता पिता आए। और हमने तो जबकि अंतिम संस्कार का हक भी उनको दिया, अपनी बिल्डिंग में बुला के अंबिका गार्डन 23 नंबर राजा संतोष रोड में बुला करके उनको हक दिया ये कि उनका अंतिम संस्कार करे। उसके बाद भी कुशल मेरे पास नहीं आया। ये क्या कारण है? कुशल तुम गलत नहीं हो तो कम से कम मेरे सामने तो आना चाहिए था तुमको 15 दिन से। और न राशिका का फ़ोन, न राशिका का कोई चीज़ मेरे सामने। और क्या बात ऐसा तुम दोनों के बीच में हुआ कि मेरी बेटी को कोई भी स्टेप लेना पड़ गया होगा? मेरे को हर चीज़ का मुझसे तुमसे जवाब चाहिए बेटा। तुम मेरे सामने आओ, मुझे बताओ। उनके ससुर के साथ हम लोगों का बात हो रहा था, उनका नहीं आया, मुझे इस बात का जवाब तो दो बेटा। একদমই বাবাও রয়েছেন, রশিকার বাবা মহেন্দ্রজি, তার সঙ্গেও কথা বলবো। महेंद्र जी, आज हम लोगों ने देखा कि पुलिस की तरफ से ऑलरेडी ये जो केस है, ये गोविंदा विभाग जो है कोलकाता पुलिस के, उन लोगों ने ले लिया है। आज भी कुशल के घर गए थे, आपके यहाँ भी आया। तो अभी आप लोग जो दोपहर को आप बोल रहे थे कि जो ज़्यादातर मोबाइल फ़ोन रशिका यूज़ करते थे, जिससे मैसेजेस हो या ज़्यादातर यूज़ करते थे, वो सीज़ नहीं किया गया था। अभी आप लोगों को क्या लगता है, पुलिस के साथ बात करने के बाद कुछ पॉजिटिविटी लग रहा है आप लोगों में? आज पुलिस हमारे घर पे आई थी, लेकिन अभी तक वो मोबाइल सीज़ नहीं हुआ है। वो मोबाइल उन्हीं लोगों के पास में है और उस मोबाइल से आखिरी मैसेज हमारे पास आया था। और उस मोबाइल में ज़रूर उसने अपना कोई नोट या अपना कुछ भी एक्टिविटी पुरानी सारी छोड़ के गई है, जो कि जब तक वो मोबाइल सीज नहीं होता है तब तक वो सारी बातें सामने नहीं आएगी। इसलिए हम प्रशासन से यही रिक्वेस्ट करते हैं कि जल्द से जल्द उस मोबाइल को सीज किया जाए। एक चीज़ और है कि नरेश अग्रवाल बार बार ये कह रहा है कि कुछ भी नहीं था, इस घटने से पहले भी 4 दिन पार्टी हुआ था, आप लोग भी गए थे, ऐसा कोई भी कारण नहीं था कि रशिका के साथ ऐसा कुछ हो सकता है। आप लोग अभी तक, आप लोगों के पास भी ये क्लियर नहीं है, पुलिस इन्वेस्टिगेशन कर रहा है, पर ये एलिगेशन डिनाई कर रहा है उनके जो ससुराल है। तो आप लोगों का क्या कहना है कि रशिका, आप कह रहे थे कि बार बार आप लोगों से बोलती रही कि उसके ऊपर टॉर्चर हो रहा है, पर अब उसका ससुर जो है बोल रहा है कि आप लोगों ने ये बात कभी उन लोगों को बताई नहीं। हमने ये बात उनके ससुर नरेश अग्रवाल को कई बार बताई और हर बार हमें ये आश्वासन मिला कि आपको चिंता की दरकार नहीं है, हम इसका एक्शन लेंगे, लेकिन उन्होंने कोई एक्शन नहीं लिया। आज हम एक सवाल आपसे ही करते हैं कि क्या कोई भी लड़की अगर उसने सुसाइड ही किया है तो क्या वह बिना किसी वजह के सुसाइड कर लेगी? क्या आप कर सकते हैं ऐसा? এবং তুমি থাকো পিয়ালি, বাবা মায়ের সঙ্গে আমরা কথা বলছি। আমাদের প্রতিনিধি অনির্বাণ গুহ ঠাকুরতা, বিশিষ্ট আইনজীবী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে এই প্রশ্নটাই করব, যেহেতু একটা আত্মহত্যার কথা বলা হচ্ছে এখানে, তার শ্বশুরবাড়ির লোকজন বলছে যে আত্মহত্যা করেছে, যে প্রশ্নটা তার বাবার, যে আত্মহত্যা করেছে তার কি কোনো প্রমাণ নেই বা কোনো একটা প্রেক্ষিত যে তৈরি হয়েছে যে কারণে সে আত্মহত্যা করেছে, সেটার বিষয় নিয়ে তারা জানতে চাইছেন। আইনে কি আছে? দেখুন, প্রাথমিকভাবে বলি, যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। আমার সমবেদনা রইল ওনার পরিবারের প্রতি। কিন্তু সবার আগে দেখতে হবে সেই মৃত্যুটা আমাদের আইনের ছাত্র হিসেবে আমরা দুভাগে ভাগ করি। সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড, অর্থাৎ পানিশেবল হোমিসাইড বা পানিশেবল মৃত্যু। এছাড়া আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ। তো এই যে পানিশেবল হোমিসাইড বা কালপেবল হোমিসাইড, সেটার মধ্যে আবার 3টে অধ্যায় রয়েছে। একটা হচ্ছে যেটাকে বলে ডেথ কজ বাই নেগলিজেন্স, একটাকে বলে মার্ডার, একটাকে বলে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আর আত্মহত্যা একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো এই যে প্রাথমিকভাবে এই যে দুটো ভাগ বললাম, তো পুলিশের তদন্তে প্রাথমিকভাবে ওদেরকে রুল আউট করতে হবে যেটা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, তবেই কিন্তু পানিশেবিলিটি বা কালপেবিলিটি আসছে। এবার তারপরে যদি দেখা যায় যে এটা হোমিসাইড হয়েছে, অর্থাৎ মৃত্যুর কালপেবল হোমিসাইড, মৃত্যু ঘটানো হয়েছে, তাহলে সেটাকে আবার রুল আউট করতে হবে এই 2-3টে অধ্যায়ের মধ্যে দিয়ে। যাই হোক, যখন আত্মহত্যার বিষয় আসে, আত্মহত্যা কিন্তু ইটসেলফ ইজ নট আ ক্রাইম, কিন্তু আত্মহত্যাকে প্ররোচনা দেওয়া, অর্থাৎ অ্যাবেটমেন্ট টু সুইসাইড ইজ আ ক্রাইম। তো এই অ্যাবেটমেন্ট টু সুইসাইড মানে সেটাকে কোনোভাবে এই আত্মহত্যাকে কোনোভাবে ইনস্টিগেট করা বা এড করা
বা সাহায্য করা বা তাকে প্ররোচিত করা, এইটা কিন্তু ক্রাইমের মর্যাদা, এবং 306 ইন্ডিয়ান পিনাল কোডের 306 ধারায় তা একটা অপরাধযোগ্য ঘটনা। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু এখন জট পেকে আছে সব। তো তদন্ত এখন সবে আমার মনে হয় প্রচন্ড লেসেন স্টেজ অফ ইনভেস্টিগেশন। তো তদন্ত শুরু হয়েছে অত্যন্ত আর এই তদন্ত শুরু হওয়ার বিষয়টাই যেহেতু অনেকটা সময় পরে এই তৎপরতা হয়েছে পুলিশের মধ্যে, তদন্তকারীদের মধ্যে, এটা কতটা, যদি কেউ অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের গুরুত্বটাকে কতটা কমিয়ে দিতে পারে, এটা একটু আপনার কাছে জানবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি এবং বিশিষ্ট আইনজীবী। আমি একটু পিয়ালির কাছে আবার যাব। পিয়ালি, যে এফআইআর করা হয়েছে বা যে অভিযোগটা করা হয়েছিল পরিবারের তরফ থেকে, রসিকার পরিবারের তরফ থেকে, একটু বয়ানটা জানতে চাইবো, কি লেখা হয়েছিল? একদমই তোমার প্রশ্নটা আমি সরাসরি ওনার বাবার কাছ থেকে করবো, ঋষিকার বাবার কাছ থেকে। अब ये घटना 16 फरवरी को हुआ था, आप लोग 17 को कंप्लेन किए थे। उस जो कंप्लेन आप लोगों ने दिया था उसका बयान क्या था, आप लोगों का क्या एलिगेशन था जो मेंशन किए थे आप लोगों ने कंप्लेन लेटर में? कंप्लेन हम लोगों ने 17 तारीख को की थी और 16 तारीख को उसकी रसिका की सासू ने हम लोगों को बताया था कि रसिका गिर गई है। उसी अनुसार हम लोगों ने 17 तारीख को ये कंप्लेन किया था कि रसिका को इसके लिए कंपेल किया गया था और वो कंपेल माने वो बाउंड होकर के उसने ये कदम उठाया है, यही हमारा कंप्लेन था। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে রশিকা আত্মহত্যা করেছিলেন, এটা ওনারা মনে করেছিলেন এবং তার জন্য তাকে বাধ্য করা হয়েছিল। আত্রি আমি তার মায়ের সাথেও আরেকবার কথা বলবো যে अगर ये मान भी लिया जाए, अभी पुलिस इन्वेस्टिगेशन कर रहा है, प्राइमरीली ऐसा लग रहा है कि जो क्रोनोलॉजी है, जो घटनाक्रम है, उसके ऊपर अगर हम लोग देखें कि उसके ऊपर ये अनुमान किया जा रहा है कि कहीं ना कहीं रशिका इतना मेंटल प्रेशर में था जिसके चलते शायद उसने कोई ऐसा अपनी ज़िंदगी ख़त्म करने की कोई कदम शायद उठाई थी। तो इसकी जो पिछले वाला जो घटना था, इसको लेके आप लोग कभी उनके जो फैमिली मेम्बर्स है उनकी तरफ से कभी पॉजिटिव रिस्पांस आया था उनकी तरफ से? बार बार वही चीज़ मैं जानना चाह रही हूँ। उनकी तरफ से यही था कि सास से जनरली मेरी बात होती थी कि बच्चा कर लेगी तो वो सब कुछ ठीक हो जाएगा। इट मीन्स क्या, बच्चा पैदा कर लेना ही सब कुछ ठीक है? आज के युग की लड़की পারিবারিক এই কথোপকথন তো হয়েছে। আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, আমরা তার কাছে যাব। অনির্বাণ, এই জায়গাটাই আপনার কাছে একটু স্পষ্ট হব, যেখানে একটা অভিযোগ নথিবদ্ধ হয়েছে, আপনিও শুনলেন যে কি বয়ান তার। এই বয়ানের ভিত্তিতে যখন পুলিশ তদন্ত করে, নিশ্চয়ই পুলিশ সবটা খুলে রেখেই তদন্ত করে। আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটা আমার এটাই ছিল যে 15টা দিন চলে গেল, যে অভিযোগটা নথিবদ্ধ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই 15টা দিন কি বড় একটা মাসুল? দেখুন, প্রাথমিকভাবে বলি, যে কোনো মৃত্যু, অনিচ্ছাকৃত মৃত্যু বা যে কোনো দুর্ঘটনা, যে কোনো মৃত্যু, যেটা অস্বাভাবিক মৃত্যু, সেই অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে দুটো জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে পড়ে ক্রিমেশনের আগে। সেটা হচ্ছে ময়না তদন্ত এবং ইনকোয়েস্ট। আমরা যাকে বলি ইনকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই যিনি মারা গেছেন তিনি কিভাবে মারা গেছেন বা কোন জায়গাতে মারা গেছেন তার একটা সম্পূর্ণ বিচার, সম্পূর্ণ একটা লিপিবদ্ধ রূপ আর কি। তো সেই ইনকোয়েস্ট এবং ময়না তদন্ত অর্থাৎ পোস্টমর্টেম দুটোই কিন্তু যদি কোনো অভিযোগ নাও হয়ে থাকে তাহলে একটা ইউডি কেস বলে কনসেপ্ট আছে, মানে আনন্যাচারাল ডেথ কেস, সেরকম একটা মামলা হয় এবং তাতে এই দুটোই হয়। অর্থাৎ এই মুহূর্তে এই 7-10 দিনের দেরি কিন্তু বিশাল কোনো, আমার মনে হয় না, তদন্তকারীরা আরো বেটার বলতে পারবেন, কিন্তু তদন্তে বিশাল কোনো প্রভাব ফেলবে না। কারণ যেগুলো প্রাথমিকভাবে প্রয়োজন সেগুলো সবটাই তদন্তকারীদের কাছে রয়েছে বলে ধরে নেওয়া যায়। কারণ ময়না তদন্ত পরের বিষয় হচ্ছে, আপনি জানেন এই মুহূর্তে আমরা ইনভেস্টিগেশনটা অনেকটাই সায়েন্টিফিক এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম যিনি অভিযোগকারী অর্থাৎ ভিকটিমের বাবা, উনি বারবার বলছিলেন অধ্যায় আমরা নিশ্চয়ই দেখতে পাবো। আমার দৃঢ় বিশ্বাস যে সত্য উদ্ঘাটিত হবে এই তদন্তের মাধ্যমে। আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, বিক্রমের কাছে যাব। বিক্রম, আমরা আইনজীবীর কথাও শুনলাম এবং বাবা মায়ের অভিযোগ, তারা কি লিখেছেন বয়ানে সে কথাও শুনলাম। একটু জানবো, তদন্তকারীরা আজকে তো গিয়েছিলেন, কথা বলেছেন,
বাবা এবং ছেলে অর্থাৎ রসিকার শ্বশুর এবং তার স্বামীর এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি। খোঁজ খবর কি পাচ্ছেন তদন্তকারীরা? তাদের কি হাজিরা হতে হবে? তাদের জেরার নিশ্চয়ই মুখোমুখি হতে হবে, কিছু জানা যাচ্ছে? দেখো, বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুর যেরকমটা বললেন যে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, এক হলো পোস্টমর্টেম আর একটি হলো ইনকোয়েস্ট অর্থাৎ সুরাতহাল। এই দুটি ক্ষেত্রে কিন্তু তোমাকে আমি যেটা জানিয়ে রাখবো যে পোস্টমর্টেমের প্রাথমিক ওপিনিয়ন অটোপসি সার্জনরা যেটা দিয়েছে যে কজ অফ ডেথ ইজ ডিউ টু ফল ফ্রম হাইট, অর্থাৎ উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে রাশিকার। সেক্ষেত্রে একটা যেটা সব থেকে বড় প্রশ্ন যে এই ফল ফ্রম হাইটটা হলো কি করে, অর্থাৎ এটা কি হোমিসাইডাল ফল নাকি সুইসাইডাল ফল নাকি অ্যাক্সিডেন্টাল ফল, অর্থাৎ সে কি নিজে থেকে স্বেচ্ছায় সুইসাইড করেছে, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, যেটা তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে একটা মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন করা হতো, একটা প্ররোচনা ছিল, তার ভিত্তিতে কি আত্মহত্যা হয়েছে, আত্মহত্যা সে করেছে, নাকি তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, তাকে খুন করা হয়েছে, নাকি সে দুর্ঘটনাগ্রস্তভাবে পড়ে গেছে। এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকদের কাছে স্পষ্ট নয়। তারা ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিকভাবে আলিপুর থানা এই ঘটনা তদন্ত করছিল। তারা এইখান থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে, পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করে, সিকিউরিটি পার্সোনালদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, ডোমেস্টিক হেল্পদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি যে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত হয়েছে সেখানেও কিন্তু ফলের একটা অংশ রয়েছে, কিন্তু সম্পূর্ণ অংশ নেই। তাই জন্য কোনো কনক্লুশনে তারা পৌঁছাতে পারছেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে আরও বেশ যেটা বারবার রাশিকার পরিবারের সদস্যরা বলছে যে তারা একটা অ্যাক্টিভনেস কোথাও খুঁজে পাচ্ছেন না পুলিশ আধিকারিকদের মধ্যে। এতগুলো দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো লিগ্যাল অ্যাকশন কেন না হচ্ছে, যেখানে তাদের কাছে বেশ কিছু এভিডেন্স রয়েছে যেটা তারা দাবি করছেন যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন, হোয়াটসঅ্যাপ চ্যাট রাশিকা যেগুলি তাদের পরিবারের কাছে জানিয়েছিল, সেই অর্থে কেন এখনো পর্যন্ত যার বিরুদ্ধে মূল অভিযোগ তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটাই কিন্তু মূল অভিযোগ পরিবারের, এমনটাই আমরা জানতে পারছি। আমি শেষ করব অনির্বাণ গুহ ঠাকুরতার কাছে এই প্রশ্নটা রাখবো। আমাদের তদন্তকারীদের কাছে কতটা টাফ এটা তো অবশ্যই, যদি এটাই ঘটনা, যে ঘটনাটা লিপিবদ্ধ হয়েছে সেই অনুযায়ী যদি তদন্ত এগোয়, আপনার কাছে যখন কোর্টে একজন আইনজীবী লড়াই করেন তখন এটা প্রমাণ করা যে হ্যাঁ যেটা অভিযোগ সেটাই সত্যি, এটা প্রমাণ করে তারপর আইনে কি সংস্থান রয়েছে যে একজন আত্মহত্যা করলেন কিন্তু তার কারণ হচ্ছে তার মানসিক অত্যাচার, তার ফলে আইনে দণ্ড কি রয়েছে এবং সেটা প্রমাণ করাটাও কতটা টাফ? দেখুন, এই প্রথমেই বললাম যে আত্মহত্যার প্ররোচনা হচ্ছে 306 ধারায় 306 ধারায় সাজাপ্রাপ্ত সাজার বিধান রয়েছে, 306 ধারায় ইন্ডিয়ান পিনাল কোডের। তো সবার আগে প্রমাণ করতে, আগে প্রাথমিকভাবে এই কেসে আগে আমার মনে হয় তদন্তকারীদের প্রাথমিকভাবে প্রমাণ করতে হবে যেটা আত্মহত্যা হয়েছে। কারণ এখনো পর্যন্ত কিন্তু এই বিক্রম যেটা বললেন যে পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী এটা নাকি অ্যাক্সিডেন্টাল ফল, তো আদৌ এই ফল ফ্রম হাইট, তো সেটা আদৌ অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল না হোমিসাইডাল সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, সেটা সার্কামস্টেন্সেস থেকে তদন্তকারীদের খুঁজে বার করতে হবে। তারপরে আত্মহত্যা যদি হয় তাহলে আদৌ সেই আত্মহত্যায় কোনো প্ররোচনা ছিল কিনা সেটাও কিন্তু তদন্তকারীদের খুঁজে বার করতে হবে। শুধু আত্মহত্যা বা অবসাদের কারণে আত্মহত্যা তা কিন্তু কখনোই দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত একটি ঘটনা বা একটা অভিযোগ বা একটা দণ্ড হতে পারে বা একটা অফেন্স হতে পারে না। তো বুঝতেই পাচ্ছেন এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রত্যেক তদন্তকারীদের কাছে, কিন্তু সময়ের জন্য যে চ্যালেঞ্জটা শেষ হয়ে গেছে সেটা নয়। তো নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস তদন্তকারীরা নিশ্চয়ই দিক নির্ণয় করতে পারবেন এবং সত্য উদ্ঘাটন করতে পারবেন। ধন্যবাদ। অনির্বাণ গুহ ঠাকুরতা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের দুই প্রতিনিধিকেও ধন্যবাদ, এবং রাশিকার বাবা মাও আমাদের সঙ্গে কথা বলছিলেন, ধন্যবাদ। আর আমরা এই রহস্য কোথায় গিয়ে ঘনীভূত হচ্ছে, যে অভিযোগ নথিবদ্ধ হয়েছে সেই অভিযোগই কি সত্যি নাকি তদন্তকারীরা অন্য কিছু রহস্য উন্মোচন করতে পারবেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। এখন এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।